নতুন সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্য দিয়ে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ব্যক্তিগত এবং পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন তিনি। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, আগামী নভেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ আছে। তবে তিনি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার। গত বছরের স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে কিন্ডারগার্টেন স্কুলও। বুধবার দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮০% এবং বেসরকারিতে ২০% বৃত্তি দেওয়া হবে। কিন্তু প্রাইভেট বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেন তাদেরকে সেখানে অন্তর্ভুক্তি করা হয়নি বিধায় একটি মামলা হয়েছিল এবং মামলার আদেশক্রমে এবং আমরাও ভেবেছি যে তাদেরকে বাদ দিয়ে তারা একই দেশের ছাত্রছাত্রী, সাংবিধানিক অধিকার তাদের রয়েছে, অর্থাৎ এটা বাদ দেওয়া যায় না। সেই চিন্তা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিন্ডারগার্টেনকেও ইনক্লুড করব। এখানে দুইভাবে করা যেতে পারত। আমরা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি একই দেশে একই শিক্ষা ব্যবস্থা, সেই কারণে আমরা একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। বিডিআর বিদ্রোহের ঘটনাটি ছিল দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও আজও এই ঘটনার বিচার হয়নি। একে অন্যের ওপর দোষ চাপানোর কারণেই এর বিচার হয়নি বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পিলখানায় ট্র্যাজেডি উপলক্ষে আজ দুপুরে রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামাত আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গোলাম পরোয়ার বলেন, বিডিআর বিদ্রোহে কারা নেতৃত্বে ছিল, পেছনে কারা ছিল, সঠিক তদন্তের মাধ্যমে তা জাতির সামনে প্রকাশ করতে হবে। অন্যথায় দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ফের চক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। বিনা অপরাধে শত শত বিডিআর সদস্যকে বছরের পর বছর কারাগারে আটকে রাখার ক্ষোভ জানান তিনি। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পিছনে দেশবিরোধী ষড়যন্ত্র ছিল। এটা যদি আজকে উন্মোচিত না হয়, তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোন দল, কোন সংস্থা, কোন শক্তি যে আর ষড়যন্ত্র করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। ফলে আমাদের স্বাধীনতা, আমাদের আজাদী, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ড বিরোধী সকল ষড়যন্ত্র নির্মূল করতে গেলে এই পিলখানা সেনা হত্যার আসল কাহিনী, সেনা হত্যাকাণ্ডের আসল কাহিনী জাতির সামনে উন্মোচন করতে হবে। ১, ২, ৩, ৪ করে যার যার নাম প্রকৃত তদন্তে বেরিয়ে আসবে তাদেরকেই বিচারের মুখোমুখি করে শাস্তি বিধান করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। আজ অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ মোস্তাকুর রহমানকে তার যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। এতে আরও বলা হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানিয়েছে, নতুন গভর্নর যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ডক্টর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইলের ভুয়াপুরে নিয়মিত বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এতে চাল, ডাল, তেল, চিনি, ছোলা এবং সবজির মূল্য যাচাই করে অতিরিক্ত দামে বিক্রি বা মজুতদারির অভিযোগ থাকলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সৈয়দ মনিরুজ্জামান, থানা পুলিশের এসআই রুবেল মিয়া, স্বাস্থ্য কমপ্লেক্স স্যানিটারি ইন্সপেক্টর রোকেয়া বেগম এবং উপজেলা দুদকের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বাজার বণিক সমিতির সদস্যরা। কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চকোলেটবাজি এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। বুধবার দুপুরে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি ৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজীপুর বর্ডারপাড়া মাঠ নামক স্থান থেকে বিজিবির একটি টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় চকলেটবাজি ৮,৮২০ পিস এবং
নেশা জাতীয় ট্যাবলেট 480 পিস উদ্ধার করে, যার বাজার মূল্য 3,64,500 টাকা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলঙ্গা ইউনিয়ন পরিষদে 70 জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এডিপির অর্থায়নে 70 জন কৃষকের মাঝে এই স্প্রে মেশিন বিতরণের উদ্বোধন করেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমি। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম বন্টু, রাশেদুল ইসলাম শহীদ এবং শরীফুল ইসলাম সহ অন্যান্যরা। খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি, এসআই নারায়ণ চন্দ্র সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তারা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। বক্তারা বলেন, জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। তাই সবাইকে সচেতন থাকার পাশাপাশি অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। রাজবাড়ীর পাংশায় বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে সরকারি চলাচলের রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রায় 100 পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে মোহাম্মদ কালাম মোল্লার বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রবিউল ইসলাম রাজা এবং মিন্টু বৃথা পুকুরের পাশ দিয়ে থাকা একটি সরকারি রাস্তা কেটে পুকুর খনন করেছেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি ব্যবহার করছে প্রায় 100 থেকে 150টি পরিবার। রাস্তা কেটে দেয়ায় বর্তমানে এলাকাবাসীর চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার গাবতলীতে খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে গাবতলী উপজেলার নাডুয়ামালা ইউনিয়নে পাঠাকাটা খাল খনন কাজের উদ্বোধন করেন বগুড়া 7 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোর্শেদ মিল্টন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন তিনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিলে পুনরায় খাল খনন শুরু করা হবে। এরই ধারাবাহিকতায় আজ এই কাজ শুরু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান এবং বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল সহ অন্যান্যরা। সব নাগরিকদের জন্য নাগরিক বান্ধব দেবিদ্বার গড়ে তোলার চেষ্টা করার আশ্বাস দিয়েছেন কুমিল্লা 4 দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার দুপুরে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। একই সাথে তিনি দেবিদ্বারে গোমতী নদীর মাটি কাটা, ইফটিজিং এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় দেবিদ্বার উপজেলা কমিশনার ভূমি ফয়সাল আহমেদ, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 8 জনে এক কোদাল মাটিও যেন না কাটে সেই বিষয়ে আপনি ব্যবস্থা নেবেন। টোটাল 5টা পয়েন্টে মাটি কাটা হয়। এই 5টা পয়েন্টের একটা পয়েন্টে যেন আজকে থেকে, গতকাল সাহস করে নাই, আজকে থেকে যেন এক কোদাল মাটিও যেন না কাটে এবং না কাটা হয়। কারণ কোনো এক কোদাল যদি মাটি কাটা হয়, এটার কিন্তু আপনাদের আইনগত দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কারণ তাইলে আপনারা কোনো না কোনো জায়গায় প্রশ্রয় দিচ্ছেন বলেই ওনারা মাটি কাটার সুযোগ পাচ্ছে। শেরপুর ময়মনসিংহ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি জানায়, 24 ও 25 ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গোমরা রাবার বাগান, নালিতাবাড়ির পানিহাতা এবং শালবাগান কোচপাড়া ও ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার শিমুলকুচি এলাকা থেকে ভারতীয় মদ, পেন্সিডিল, টাপেন্টাডল এবং শনপাপড়ি জব্দ করেছে বিজিবি, যার বাজার মূল্য 9,10,750 টাকা। বিজিবি 39 ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আজিম বায়েজিদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরাতে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সাবেক অধিনায়কের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথি সরকারের কাছে জমা দিয়েছে বিসিবি। এতে সাকিবের দেশে ফেরা এবং জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ আরও সুগম হয়েছে বলে দাবি করেছে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ। দীর্ঘদিন পর বাংলাদেশ দলের জার্সিতে সাকিব আল হাসানকে আবার দেখা যেতে পারে এমন আশায় এখন জোরালো।
সরকার, বোর্ড এবং স্বয়ং সাকিব আল হাসান তিন পক্ষই প্রস্তুত। তবে আলোচনার কেন্দ্রে ছিল 2024 সালের 5 আগস্টের পর সাকিবের নামে হওয়া মামলাগুলোর ভবিষ্যৎ। সেই জট খুলতেই সরকার থেকে ইতোমধ্যে সবুজ সংকেত মিলেছে। বহুমাত্রিক বাংলাদেশের প্রত্যয়ে কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে প্রকাশক, স্টল মালিক সহ সংশ্লিষ্টদের শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে স্টল সাজানো, বই গোছানো এবং ব্যানার ফেস্টুন লাগানোর কাজ। নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বরাবরের মতো এবারের বইমেলাও হয়ে উঠতে যাচ্ছে সাহিত্য সংস্কৃতির মিলন মেলা। সোহেল রানার শুভর প্রতিবেদন। অবশেষে সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে বইমেলা। একই সঙ্গে প্রকাশ ঘটবে বাংলা ভাষা ও সাহিত্যকে কেন্দ্র করে ইতিহাস, সংস্কৃতি ও সমকালীন বহুমাত্রিক ভাবনার। অমর একুশে বইমেলাকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। মেলার প্রতিটি স্টল, পেভিলিয়ন ও সোহরাওয়ার্দী উদ্যানে এখন চলছে সাজসজ্জার কাজ। এবার রোজায় মেলা অনুষ্ঠিত হওয়ায় দর্শনার্থীদের সুবিধার্থে সময়সূচি ও ব্যবস্থাপনায় রাখা হয়েছে কিছু ভিন্নধর্মী পরিকল্পনা। এবারের বইমেলায় অংশগ্রহণকারী মোট প্রকাশনা প্রতিষ্ঠান 549টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নেবে 468টি প্রতিষ্ঠান। এবার মেলায় লিটল ম্যাগাজিন চত্বর থাকবে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। এছাড়া থাকছে শিশু চত্বরও। প্রস্তুতি সম্পন্ন হয়েছে সুন্দর মতন। আগামীকালকে আপনি জানেন যে বেলা 2টায় মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, তারপরে মেলা ওপেন করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে সবাই মেলায় অংশগ্রহণ করেছেন। প্রকাশক যারা ছিল, দ্বিধাবিভক্তি ছিল, সেই জায়গা থেকে সবাই মেলায় এখন এসছেন। তো সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর মেলা হবে বলে আমরা আশা ব্যক্ত করছি। মেলা প্রতিষ্ঠান এসছে এখানে 550 মতন, আর স্টলের সংখ্যা 1018। নানা ঘটনা প্রবাহের পর নতুন বাংলাদেশে এবারের মেলা সব সম্ভাবনায় আলোকিত হয়ে প্রাণের বইমেলায় পরিণত হবে, এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা। আমরা প্রকাশকদের সঙ্গে বসেছি। একটা বিশেষ বাস্তবতা হচ্ছে দেশের নির্বাচন হয়েছে এবং নির্বাচনের কারণে আমাদেরকে যথাসময়ে এই বইমেলাটা এখানে হয়নি। এই বিষয়গুলো নিয়ে প্রকাশকদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের সঙ্গে কথা বলেই সবাই মিলেই আমরা করছি। এবছর আমরা 10 দিন আগেও জানতাম না যে আসলে কবে ঠিক শুরু হচ্ছে, আর আমাদেরকে 2 দিন আগে হলো লটারি দিতে হচ্ছে নতুন। এই পরিপ্রেক্ষিতে যে অগ্রগতি আপনি দেখতে পাচ্ছেন, এটা বিস্ময়কর এবং প্রত্যেক স্টল তৎপর আছে। এনারা আজকে অনেক দূর শেষ করবে, কালকের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে। ফাগুনের এই শুরুতেই মেলা শুরু হলেই বাংলা একাডেমি প্রাঙ্গণ ফিরে পাবে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য। ভরে উঠবে বই, পাঠক আর লেখকদের পদচারণায়। আর এই সময়টার জন্যই প্রতি বছর অপেক্ষা করে থাকেন পাঠক, লেখক ও প্রকাশকরা। আমরা পাঠকদের মধ্যে আলোড়নটা দেখতে পেতাম, সেটা সম্ভবত এই বছরে হবে না, যেহেতু দিন সংখ্যা এবারে খুব একটা বেশি দেয় নাই। সে কারণে অনেক সময় পাবলিকেশনের সমস্যা হতে পারে, বাংলা একাডেমি থেকেও সমস্যা আসতে পারে। তাই আমি মনে করি যে এই বইমেলাটাকে আরেকটু প্রসারিত করে যদি আরেকটু সময়টা বাড়ানো হয় তাহলে বিক্রি একটু ভালো হবে। আর পাঠকরা যেহেতু রোজার মাস, একটু সময় কম পাবে, সেই জন্য আমি মনে করি যে ঈদের পরেও কয়েকদিন বইমেলাটা চলা দরকার। যারা বিক্রি পারপাসে স্টল করে তাদের জন্য অফকোর্স এটা প্রতিবারের মতো এবার ওরকম ফ্রুটফুল হবে বলে আমি মনে করছি না। বাট তারপরেও 21-এর মেলা তো এটা একটা প্রাণের মেলা, ফেব্রুয়ারি আছে, সো প্রাণের টানে সবাই আসবে। যারা আসার এরা রমাদানেও আসবে। আর এমনি সময় হলো যে রমাদান যে রমজান, এই জন্য যে আসবে না এরকম না। যেমন আজকে ফার্স্ট ডে আমি আমার বাচ্চাকে নিয়ে চলে আসছি, সো ইট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন। নতুন নতুন লেখকের বই বের হবে, তারপর অনেকেরই হচ্ছে পার্সোনাল অনেক লেখক পছন্দ আছে, তাদের নতুন নতুন বই বের হচ্ছে, এটার জন্য অনেকেই হচ্ছে ভিড় হইতে পারে। এদিকে 21-এর বইমেলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার বললেন, এবারের মেলায় মবের কোনো আশঙ্কা নেই। বইমেলায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান গেট কেন্দ্রিক এবং আভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। এবার অমর একুশে বইমেলা 26 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 15 মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। তবে রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।
ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত।